গতি কম বেশি সবার কাছেই রোমাঞ্চকর। এই ব্যাপারটা অস্বীকার করার কোনো উপায় নেই, যদি না আপনি দুর্বল চিত্তের মানুষ হয়ে থাকেন। চাকা আবিষ্কারের পর থেকেই মানুষ চেয়েছে আরও গতিশীল হওয়ার। এরপর থেকে আমাদের গতি কখনোই আর পায়ের শক্তি দ্বারা সীমাবদ্ধ থাকেনি। একজন মানুষ যত গতিতে ভ্রমণ করতে পারবে সে ততটাই রোমাঞ্চিত হবে। যদিও গতি অনেক সময় জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়, তবুও গতিশীল বস্তু বা কোনো বস্তুকে কিভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়ে গবেষণা এখনও থেমে থাকেনি। আধুনিক সময়ে আমরা হাইপারসোনিক ফাইটার জেট উদ্ভাবন করেছি, বুলেট ট্রেন উদ্ভাবন করেছি এবং আরও অনেক কিছুই। কিন্তু এই মহাবিশ্বে এসবের চেয়েও গতিশীল বস্তু আছে। আমরা কম বেশি সবাই জানি সেটার ব্যাপারে। হ্যাঁ, আলো। অনেকেই হয়তো ভেবে থাকবেন, আলোর গতিতে ভ্রমণ করা সম্ভব? যদি হয় তাহলে সেই ভ্রমণ কেমন হবে? 1900 সালের দিকে পুরো পৃথিবীর বিজ্ঞানমনস্ক মানুষেরা বস্তু এবং মাধ্যাকর্ষণ শক্তির ব্যাপারে আইজাক নিউটনের তত্ত্বকে বিশ্বাস করত। 20 শতকের দিকে চিত্রকল্পে আগমন ঘটে আলবার্ট আইনস্টাইনের এবং এর পরেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দ্বারা ভর এবং শক্তি সম্পর্কিত অনেক সন্দেহ দূর হয়ে যায়। শক্তি এবং ভরের এই সমীকরণ দ্বারা আইনস্টাইন প্রমাণ করেন ভরকে শক্তিতে রূপান্তর করা যায় এবং শক্তিকে ভর হিসেবে রূপান্তর করা যায়। সবকিছুই একটার সাথে আর একটা কোনো না কোনোভাবে সম্পর্কিত, এমনকি সময়ের ক্ষেত্রেও এই ব্যাপারটা কার্যকর। এটি থেকে অনুমান করা হয়েছিল যে আলোর গতি স্থির এবং পর্যবেক্ষকের থেকে স্বাধীন। অতএব যদি একজন ব্যক্তি আলোর গতির অর্ধেক গতিতে আলোর মতো একই দিকে ভ্রমণ করেন, তাহলে আলোর রশ্মিটি একজন স্থির ব্যক্তির মতোই দেখাবে। ভর শক্তি সমতার অর্থ হচ্ছে যদি কোনো বস্তু আলোর বেগের 10 ভাগ বেগেও চলে, তাহলে সেই বস্তুর ভর তার আসল ভরের চেয়ে 0.5 ভাগ বৃদ্ধি পাবে। অপরদিকে কোনো বস্তু যদি আলোর গতির 90 ভাগ গতিতে ভ্রমণ করে, তাহলে তার ভর আসল ভরের চেয়েও দ্বিগুণ বৃদ্ধি পাবে। যদি কোনো বস্তু আলোর গতিতে ভ্রমণ করে, তাহলে সেই বস্তুর ভর বৃদ্ধি পায় দ্রুত গতিতে। আলোর গতিবেগ যদি হয় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বা 1,86,000 মাইল পার সেকেন্ড, সেই হিসেবে কোনো বস্তু যদি আলোর গতিতে অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ভ্রমণ করে, তাহলে সেই বস্তুর ভর বৃদ্ধি হয়ে অসীম হয়ে দাঁড়াবে। আলোর গতিতে ভ্রমণ করতে না পারার প্রধান বাধাগুলোর একটি হচ্ছে এটি। যদিও একটা তাত্ত্বিক গাণিতিক মডেল আছে যার দ্বারা আলোর গতিতে বা মহাজাগতিক গতিতে ভ্রমণ করা সম্ভব, তবে এই মডেল শুধু স্পেস ক্রাফট বা মহাকাশযানের ক্ষেত্রেই কার্যকর। কনভেনশন প্রপালশন বা প্রচলিত প্রপালশন পদ্ধতিতে, যেমন রকেট, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে পৃথিবীর বাইরে কোনো স্পেস ক্রাফট নিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি থাকে। নাসার হিসেব অনুযায়ী মহাকাশের বাইরে কোনো স্পেস ক্রাফট নিয়ে যাওয়ার জন্য যে শক্তি খরচ হয় তা প্রায় 13টা হুবার্ট ড্যাম থেকে উৎপাদিত শক্তির সমান। একটি হুবার্ট ড্যাম সাধারণত 4 বিলিয়ন কিলোওয়াট পার আওয়ার বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে সক্ষম প্রতি বছর। তাহলে একটা স্পেস ক্রাফটকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় 52 বিলিয়ন কিলোওয়াটের সমান শক্তি। তাহলে প্রচলিত প্রপালশন পদ্ধতিতে আলোর গতিতে ভ্রমণ করতে কি পরিমাণ শক্তির প্রয়োজন হতে পারে? না, ক্যালকুলেশন করে লাভ নাই। এই পরিমাণটা অসীমের ঘরে পৌঁছাবে। জন ডব্লিউ ক্যাম্পবেল নামে একজন আমেরিকান বিজ্ঞান কল্পকাহিনী লেখক 1957 সালে তার একটি বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস আইল্যান্ড অফ স্পেসে র্যাপ ড্রাইভ নামে সুপার লুমিনাল স্পেস ক্রাফট প্রপালশন পদ্ধতির কথা বলেন, যেটা আলোর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করতে সক্ষম। স্টার ট্রেক ফ্র্যাঞ্চাইজি মুভি যারা দেখেছেন তারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন সুপার লুমিনাল স্পেসক্রাফট প্রপালশন জিনিসটা কি বা কেমন। র্যাপ ড্রাইভ দ্বারা পরিচালিত একটি মহাকাশযান আলোর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করতে সক্ষম এবং একই সাথে হাইপার স্পেসে র্যাপ বেগে চলার সময় স্বাভাবিক অর্থাৎ পৃথিবীতে থাকা মানুষের সাথেও যোগাযোগ করতে সক্ষম। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব যদিও প্রমাণ করতে সক্ষম হয়েছে আলোর গতিতে ভ্রমণ করতে হলে হয় আপনাকে ফোটন হতে হবে এবং একই সাথে কাইনেটিক এনার্জি প্রয়োজন হবে। ফোটন ছাড়া যদি আপনি কাইনেটিক এনার্জি পেয়েও যান, তারপরও ভর বৃদ্ধি আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। ক্যাম্পবেল মহাশয় তার গল্পকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের কোনো তোয়াক্কাই করেননি।
যদিও নাসা কয়েক বছর আগে ঘোষণা দিয়েছে তারা একটি সত্যিকারের র্যাপ ড্রাইভ নিয়ে কাজ করছে, যেটি প্রচুর পরিমাণ শক্তি ব্যয় করে একটি মহাকাশযানে স্পেস টাইম কমিয়ে আনবে, এবং একই সাথে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্বের প্রতি ইঙ্গিত করে নাসা জানায় এই প্রক্রিয়ায় স্পেস টাইমকেও সংকুচিত করা সহজ হবে, যদিও তা এখনও ব্যবহারিকভাবে প্রমাণিত হয়নি। র্যাপ ড্রাইভের মাধ্যমে আলোর গতিতে ভ্রমণ করা সম্ভব হলেও সেক্ষেত্রে সবথেকে বড় বাধা হিসেবে থাকবে জ্বালানির ব্যাপারটা। আইনস্টাইনের ভর শক্তি সমতা সমীকরণে ফিরে যাই। একজন ব্যক্তি যদি আলোর গতিতে ভ্রমণ করে তাহলে ভর শক্তি সমতা সমীকরণ অনুযায়ী সেই ব্যক্তির প্রকৃত ওজনের কোনো পরিবর্তন না হওয়া সত্ত্বেও তার কাছে মনে হবে তার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং সেই ওজন পরিমাপযোগ্য নয়, অর্থাৎ অসীম। আমার মনে হয় না এরকম অভিজ্ঞতা কেউ অর্জন করতে চাইবে। এর বাইরেও মহাকাশে অসংখ্য ক্ষুদ্র থেকে বৃহৎ মহাজাগতিক বস্তুর অস্তিত্ব রয়েছে। বৃহৎ অংশকেও যদি বাদ দিয়ে দেওয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র মহাজাগতিক বস্তুকণার কথাও চিন্তা করি, তাহলে এটা বুঝতে খুব অসুবিধা হবে না যে আলোর গতিতে ভ্রমণের সময় যে কোনো মুহূর্তে এসব মহাজাগতিক বস্তুর সাথে মহাকাশযানের সংঘর্ষ হতে পারে, অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর আগেই মহাকাশযান ধ্বংস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মহাকাশযানকে এমন কোনো শিল্ড দিয়ে মুড়িয়ে দিতে হবে যেটা আলোর গতিতে চলা বস্তুর সাথে অন্য কোনো বস্তুর সংঘর্ষ সত্ত্বেও একে বাঁচিয়ে দিতে পারে, অথবা সেই মহাকাশযানের কম্পিউটারের গতি হতে হবে আলোর গতির মতো। হয়তো সেক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হতেও পারে। আলোর গতিতে ভ্রমণ বা তার কাছাকাছি গতিতে ভ্রমণ কার্যত এক প্রকারের টাইম ট্রাভেলেরই মতো। এর কারণ হচ্ছে টাইম ডাইলেশন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী এর সহজ ব্যাখ্যা হলো, আপনি যদি আলোর গতির 90 ভাগ গতিতেও ভ্রমণ করেন তাহলে আপনার কাছে মনে হবে সময় ধীরে চলছে, এবং আপনার হিসেব অনুযায়ী আপনি যদি ভেবে থাকেন মাত্র 10 মিনিট হলো আপনি যাত্রা শুরু করেছেন, সেটা পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশনে 20 মিনিটের সমান। এছাড়াও যখন আপনি আলোর গতিতে ভ্রমণ করবেন তখন আপনার চোখের উপরে ভালো প্রভাব পড়বে। আপনি যে মহাকাশযানে ভ্রমণ করছেন তার টানেল আকৃতির জানালা দিয়ে পৃথিবী দেখতে পাবেন, একইভাবে সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা নক্ষত্রগুলোর আলো আপনার চোখে এসে পৌঁছাবে। সামনে থাকা নক্ষত্রগুলো দেখবেন নীল রঙে এবং পেছনে থাকা নক্ষত্রগুলোকে দেখতে পাবেন লাল রঙের, অর্থাৎ মুহূর্তের মধ্যেই নীল রঙের নক্ষত্র আপনার কাছে লাল রঙে হয়ে ধরা দেবে, যেটার কারণে মারাত্মক একটা ড্রপলার ইফেক্টের সৃষ্টি হবে আপনার চোখে। এরপর একটা নির্দিষ্ট সময় পর যখন আপনার মহাকাশযানটি আলোর গতির 90 ভাগ গতিকে অতিক্রম, তখন আপনার আশপাশের সমস্ত বস্তুই কালো রঙের দেখবেন। এক পর্যায়ে আপনি চোখে যা দেখবেন সবই কালো রঙের মনে হবে আপনার কাছে। এর কারণ হচ্ছে যে আপনি যা দেখছেন তার ওয়েভলেন্থ আর ভিজিবল থাকবে না। এত কিছু বিবেচনা করার পরেও কি আপনি আলোর গতিতে ভ্রমণ করতে চাইবেন?